প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে যৌক্তিক সংজ্ঞার অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে যৌক্তিক সংজ্ঞা, যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা, যৌক্তিক সংজ্ঞা সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যৌক্তিক সংজ্ঞার সাথে বর্ণনার কি সম্পর্ক, যৌক্তিক সংজ্ঞা সম্পর্কে বিভিন্ন যুক্তিবিদের যে মতামত, সেই সমস্ত বিষয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা যৌক্তিক সংজ্ঞার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে যৌক্তিক সংজ্ঞার কিছু নিয়ম, সেই নিয়মগুলো আমরা আলোচনা করব। এবং এই নিয়ম যদি ঠিকঠাক মতো আমরা পালন না করি যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে, সেক্ষেত্রে কি কি ভুল হতে পারে সেই ভুলগুলোকে আমরা আজকে চিহ্নিত করব। এখানে বলে রাখা ভালো যে আজকে আমরা শুধু যে নিয়মের ব্যতিক্রম হলে যে ভুলগুলো হয়, যেগুলোকে আমরা বলছি নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি, সেই অনুপপত্তিগুলোর নামগুলো শুধু আজকে আমরা জানবো। পরবর্তীতে আরেকটা ক্লাসে আমি শুধুমাত্র এই নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি অনেক রয়েছে, সেগুলো নিয়ে আলাদা একটা ক্লাস নিব। আজকে যেহেতু সময়ের স্বল্পতা রয়েছে, আমাদের সে কারণেই শুধু নিয়মগুলো নিয়ে আলোচনা করব এবং নিয়ম লঙ্ঘনের ফলে যেই ভুলগুলো হয় সেই ভুলগুলোর নামগুলো শুধু আমরা আজকে আলোচনা করব। তো সাধারণত অনেক রকম নিয়ম যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে প্রযোজ্য হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে কয়েকটি নিয়ম, সেই নিয়মগুলোকে আমরা বলছি যে 5টি নিয়ম ধরা যেতে পারে, যেগুলো খুবই না মানলেই নয় যেই সংজ্ঞা, মানে যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে। এই জন্য বিভিন্ন যুক্তিবিদের মতামতের আলোকে আমরা যৌক্তিক সংজ্ঞার 5টি নিয়ম নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম। প্রথম নিয়মটা কি বলছে দেখো, স্ক্রিনে খেয়াল করো তোমরা, যে কোনো পদের সংজ্ঞা দিতে হলে সেই পদটির পরিপূর্ণ যাত্রার্থের সুস্পষ্ট উল্লেখ করতে হবে। যাত্রার্থের অতিরিক্ত কিংবা যাত্রার্থের অংশ মাত্র উল্লেখ করলে চলবে না। অর্থাৎ আমরা গত ক্লাসে বলেছি যে যৌক্তিক সংজ্ঞা মানে কি। যৌক্তিক সংজ্ঞার অর্থই হচ্ছে পদের যাত্রার্থের পূর্ণ বিশ্লেষণ করা। তাহলে এখানে প্রথম নিয়মে সে কথাটাই বলা হচ্ছে যে পদের যাত্রার্থের সুস্পষ্ট উল্লেখ করতে হবে এবং পরিপূর্ণভাবে যাত্রার্থকে ব্যাখ্যা করতে হবে। আংশিকভাবে বা কিছু অংশ মাত্র উল্লেখ করলে সেখানে সেইটা নিয়ম পালন হবে না, অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা সঠিক হবে না। এই হচ্ছে প্রথম নিয়ম। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে যাত্রার্থ শব্দটার অর্থ, আমি আবারও বলছি তোমাদের সুবিধার জন্য, যে যাত্রার্থ মানে আমরা কি জানছিলাম, যে পদের আবশ্যিক এবং অনিবার্য গুণ, সেটাই হচ্ছে পদের যাত্রার্থ। তাহলে এখানে পদের সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে পদের যাত্রার্থের পরিপূর্ণ বিশ্লেষণ আমাদের প্রয়োজন। কেবলমাত্র পরিপূর্ণ যাত্রার্থের উল্লেখ হলেই কোনো সংজ্ঞাকে আমরা যৌক্তিক সংজ্ঞা হিসেবে বিবেচিত করতে পারি। এই হচ্ছে প্রথম নিয়ম। এখন এই প্রথম নিয়মটাকে আমরা যদি একটু বিশ্লেষণ করি, তাহলে কি পাচ্ছি, যে এই নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞা দেওয়ার সময় শুধু নিকটতম জাতি বা বিভেদক লক্ষণের উল্লেখ করতে হবে, এর বেশিও নয় কমও নয়। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করি, যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখানে জীব হলো মানুষের নিকটতম জাতি, যার মধ্যে আমরা মানুষের জীববৃত্তি পাই, আর বুদ্ধিবৃত্তি গুণটি হলো মানুষের বিভেদক লক্ষণ, যা তাকে অন্যান্য সমজাতীয় উপজাতি থেকে পৃথক করেছে। তো এই জন্যই বলা হচ্ছে যে এইখানে মানুষের সংজ্ঞা দেওয়ার সময় মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এখানে বিভেদক লক্ষণের কথাও বলছি আমরা এবং নিকটতম জাতির কথাও বলছি। অর্থাৎ মোট কথা পরিপূর্ণ যাত্রার্থের সুস্পষ্ট উল্লেখ এখানে হচ্ছে। সেই কারণেই এইভাবে সংজ্ঞায়িত করতে পারলে সেটা যৌক্তিক সংজ্ঞা হিসেবে বিবেচিত হবে। এখন যদি এই যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মটা আমরা লঙ্ঘন করি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এই যে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলা হচ্ছে যে 4টি ভুল হতে পারে। সেই 4টি ভুলের একটি হচ্ছে বাহুল্য দৃষ্ট সংজ্ঞা অনুপপত্তি। দ্বিতীয় ভুলটা হচ্ছে আপতিক সংজ্ঞা অনুপপত্তি। তৃতীয় ভুলটি হচ্ছে অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। আর চতুর্থ ভুলটি হচ্ছে
অতি ব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। যৌক্তিক সংজ্ঞার যে প্রথম নিয়মটার কথা আমরা বললাম, সেই নিয়মটা যদি আমরা ঠিকঠাক মতো ফলো না করি বা পালন না করি, সেক্ষেত্রে 4টা ভুল হতে পারে। সেই 4টা ভুলের নামগুলো আমরা শুধু এখানে এখন আপাতত জানছি। এই ভুলগুলোর বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী একটা ক্লাসে করব। তাহলে নামগুলো কি? প্রথম নিয়মটি লঙ্ঘন করলে যে 4 প্রকারের অনুপপত্তি ঘটে, তার একটি হচ্ছে বাহুল্য দৃষ্ট সংজ্ঞা অনুপপত্তি, আপতিক সংজ্ঞা অনুপপত্তি, অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি এবং অতি ব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। এই অনুপপত্তিগুলো কখন ঘটে? যখন যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মটা আমরা লঙ্ঘন করি। এবার আসা যাক যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম। কোনো পদের সংজ্ঞা সহজ ভাষায় উপস্থাপন করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। যখন কোনো পদকে সংজ্ঞায়িত করব, তখন পদে যেই ভাষা ব্যবহার করা হচ্ছে তার থেকে সহজ শব্দ ব্যবহার করতে হবে। এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। রূপক কথাটার অর্থ তোমরা জানো তো না? জানো না? আচ্ছা, বলছি আমি। রূপক বা দুর্বোধ্য, দুর্বোধ্য মানে হচ্ছে কঠিন, কঠিন ভাষা ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। বা কোনো রূপক ভাষা, অর্থাৎ যখন রূপক অর্থে আমরা কোনো কিছুকে ব্যবহার করি, একটি বিষয়কে বোঝাতে গিয়ে অন্য একটি বিষয়ের মধ্য দিয়ে যখন ওই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি, তখন সেটাকে বলা হচ্ছে রূপক। যেমন আমরা একটা বাক্য দিয়ে যদি বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি, যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। এই যে একটি বাক্য, এই বাক্যটাকে আমরা বিশ্লেষণ করতে গেলে এর মধ্যে অনেক রূপক জিনিস পাই। অর্থাৎ আমরা কথাটা বলছি একরকম, কিন্তু আমরা এর অর্থটা আসলে আরো ব্যাপক, আরো রূপক অর্থে আমরা এই শব্দগুলোকে ব্যবহার করছি, কিন্তু এর অর্থটা অন্য একটা মানে করে, যেটা আমাদের কাছে অনেক বেশি জটিল মনে হচ্ছে আপাতত। তাই বলা হচ্ছে এটাই যে পদের সংজ্ঞা দেওয়ার সময় এরকম কোনো রূপক শব্দ বা ভাষা ব্যবহার করা যাবে না, এবং দুর্বোধ্য অর্থাৎ জটিল বা কঠিন ভাষা ব্যবহার করা যাবে না, সহজভাবে ব্যবহার করতে হবে। এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে দ্বিতীয় এই নিয়মটি যদি আমরা ফলো না করি, পালন না করি, তাহলে 2 রকমের অনুপপত্তি ঘটতে পারে। তার একটি হচ্ছে রূপক সংজ্ঞা অনুপপত্তি, আরেকটি হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি। তাহলে কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে আমরা সবসময় কঠিন ভাষা বা রূপক ভাষা ব্যবহার থেকে বিরত থাকব, সহজ সরল ভাষা ব্যবহার করতে হবে। আর যদি এই নিয়মটা ফলো না করি, তাহলে 2 রকমের অনুপপত্তি ঘটতেছে। একটা হচ্ছে রূপক সংজ্ঞা অনুপপত্তি, একটা হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি। দ্বিতীয় নিয়ম গেল। এবার তৃতীয় নিয়মে আমরা আসি। তৃতীয় নিয়মে কি বলছে? যে কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে সেই পদ বা তার সমার্থক প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। সমার্থক বা প্রতিশব্দ মানে কি? মানে একটা বাংলা ভাষায় অনেক শব্দ আছে, যে শব্দগুলো দেখবে তোমরা যে একটাই শব্দ, কিন্তু এর অর্থ অনেক রকম হতে পারে। যেমন আমরা উদাহরণ যদি দেই একটা, অর্থ। অর্থ মানে কি? অর্থ মানে কোনো কিছুর মানে, তাই না? আবার অর্থ মানে টাকা পয়সা, অর্থনীতি। তো এই অর্থনীতির মানে অর্থ শব্দটা বানান টানান সবই একই, কিন্তু যে অমুক শব্দের অর্থ কি, এটা একটা অর্থের একরকম মানে হচ্ছে। আবার তোমার অর্থ করি কি আছে, মানে এখানে আবার অর্থের একটা আলাদা মানে হয়ে গেল। শব্দটা একটাই, কিন্তু প্রয়োগ ভেদে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করছে। তো এই শব্দগুলোকে বলা হয় সমার্থক শব্দ বা প্রতিশব্দ। তৃতীয় নিয়মের ক্ষেত্রে বলা হচ্ছে কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে সেই পদ বা তার সমার্থক কোনো প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। যদি এই নিয়ম লঙ্ঘন করি, সেক্ষেত্রে যে অনুপপত্তিটা হবে সেই অনুপপত্তিটার নাম হচ্ছে চক্রক সংজ্ঞা অনুপপত্তি। চক্রক শব্দটার অর্থ কি জানো? চক্রক মানে হচ্ছে চাকা, মানে গোল। অর্থাৎ যদি আমি এরকম প্রতিশব্দ ব্যবহার করি সংজ্ঞার ক্ষেত্রে, তাহলে ঘুরে ফিরে আমি একই জায়গায় ঘুরপাক খাবো, একই বৃত্তে আমি ঘুরবো, আমি আসল কাজটা আমার হবে না। মানে আমার যেই সংজ্ঞা দেওয়ার কথা, সেই শব্দটার সেই পদটার সংজ্ঞাটা আমি দিতে পারবো না, আমি ঘুরে ফিরে ওই পদটাকেই উল্লেখ করব। যেমন আমরা কয়েকটা উদাহরণ এখানে দেখতে পাচ্ছি। এই উদাহরণগুলো যদি আমরা দেখি, তাহলে আরো জিনিসটা পরিষ্কার হবে।
আমরা একটু বিস্তারিতভাবে বলি যে কারণ একই শব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করলে পদের কোনো বৈশিষ্ট্য বা গুণ প্রকাশ করা হয় না, বরং একই বক্তব্যের পুনরাবৃত্তি ঘটে। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটা হচ্ছে মানুষের সঠিক সংজ্ঞা। কিন্তু যদি মানুষের সংজ্ঞায় আমরা বলি যে মানুষ হয় মানবিক জীব, তাহলে এক্ষেত্রে সংজ্ঞাটি ভ্রান্ত হবে, কারণ মানুষ ও মানব সমার্থক শব্দ। আরো কিছু উদাহরণ এখানে দেওয়া আছে, দেখো যে পাতা হয় পত্র, মাছ হয় মৎস্য। ওই মাছের আরেকটা নামই তো মৎস্য, পাতার আরেকটা শব্দ প্রতিশব্দই তো পত্র। তাহলে ঘুরে ফিরে নতুন কিছু বলছি না আমি, বা যাত্রার্থের কথাও বলছি না আমি, ওই শব্দটারই আরেকটা প্রতিশব্দ, ওই পত্রের আরেকটা প্রতিশব্দকে ব্যবহার করছি। তো এইভাবে যদি আমরা করি সেক্ষেত্রে যে ভুলটা হবে সেই ভুলটার নাম হচ্ছে চক্রক সংজ্ঞা অনুপপত্তি। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই রকম ভুলও করা যাবে না। এবার চতুর্থ নিয়ম, কোনো পদের সংজ্ঞায় সদর্থক বা ইতিবাচক ভাষা ব্যবহার করতে হবে, কোনো নঞর্থক বা নেতিবাচক ভাষা ব্যবহার করা যাবে না। অর্থাৎ যখন কোনো পদের সংজ্ঞা দিব আমরা, তখন সবসময় খেয়াল রাখতে হবে সেই শব্দটা, যেই শব্দ দিয়ে বা যেই ভাষা দিয়ে আমি ওই পদের সংজ্ঞা দিব, সেই শব্দ বা ভাষাটা যেন ইতিবাচক হয়, নেতিবাচক না হয়। অর্থাৎ হ্যাঁ বোধক হতে হবে, না বোধক হলে চলবে না। এটা একটা উদাহরণ দিলেই তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তার আগে আমি বলে নিই এটা, যে এই নিয়মটা যদি আমরা ঠিকঠাক মতো ফলো না করি, তাহলে যে ভুলটা হবে সেই ভুলটার নাম হচ্ছে নেতিবাচক সংজ্ঞা অনুপপত্তি বা নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি। যেমন আমরা মনে করো যে এখানে একটা ফলের উদাহরণ দিচ্ছি, সংজ্ঞা দিচ্ছি, আম। সবাই আমরা জানি আম, আর কয়েকদিন পরেই আমরা আম খেতে পারবো। এখন গাছে গাছে আমের মুকুল ভরে গেছে, আম গুটিও চলে আসছে হয়তো। তো এই আমের সংজ্ঞা দিতে গিয়ে যদি আমরা বলি আম নয় জাম, তো এখানে কি হলো দেখো, খেয়াল করে যে এখানে আম কি নয় তা বলা হয়েছে, কিন্তু আম কি সেটা কিন্তু বলা হচ্ছে না। ঠিক আছে, আমি আমার ক্ষেত্রে যদি বলি এখন যে আমি ভালো লোক না, তাহলে কি হলো, আমি আমার ক্ষেত্রে আমি কি না সেটা বলছি, কিন্তু আমি কেমন সেটা কিন্তু বলি নেই। তো এইভাবে আমার সম্পর্কে তোমরা কি একটা গোলক ধাঁধার মধ্যে থাকবে। আমি যদি আমাকে নিজেকে এইভাবে উপস্থাপন করি, তাহলে তোমরা বুঝতে পারবে না আসলে স্যার কি বললো, স্যার কি ভালো লোক না খারাপ লোক। তো এই একটা, এটা কি বলা হচ্ছে যে এইভাবে নেতিবাচকভাবে যখন কোনো কিছু উপস্থাপন করা হবে সেটা করা যাবে না। তাহলে কি বলতে হবে, আমি যা আমাকে তাই বলতে হবে। এটাই হচ্ছে সংজ্ঞার নিয়ম। আর এখানে আমরা সেইটা না করে যদি নঞর্থক শব্দ ব্যবহার করি, সেক্ষেত্রে যে ভুল হচ্ছে সেই ভুলটাকে আমরা বলছি নেতিবাচক বা নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি। এই সংজ্ঞার অনুপপত্তির আরো কয়েকটা উদাহরণ দেখো, যে মানুষ নয় জড় পদার্থ, কথা ঠিক আছে, কথাটা ভুল না, কিন্তু এইভাবে আমরা শব্দটাকে বা পদটাকে সংজ্ঞায়িত করা যাবে না। মানুষ তো জড় পদার্থ পদার্থ নয়, তাই না, মানুষ তো জীব। কিন্তু মানুষ জীব এই কথাটা বলা হয়নি, বলা হচ্ছে মানুষ নয় জড় পদার্থ। তো এটা নয়, এই যে নেগেটিভ, নেতিবাচক শব্দ চলে আসতেছে, নেতিবাচক অর্থ চলে আসতেছে। সুখ হয় দুঃখের অনুপস্থিতি, মানে সুখটা কি, দুঃখের অনুপস্থিতি, বা উল্টা করে যদি আমরা বলি দুঃখ হয় সুখের অনুপস্থিতি। তাহলে এই যে অনুপস্থিতি, এটা হচ্ছে একটা নেতিবাচক শব্দ। তাহলে এই শব্দ ব্যবহার করে আমরা কোনো পদকে সংজ্ঞায়িত করতে পারবো না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। চতুর্থ নিয়মটা আমরা জানলাম, এবং এই চতুর্থ নিয়ম না মানলে বা পালন করলে যে ভুলটা হয় সেটাও আমরা জানলাম। এবার আমরা আসি যৌক্তিক সংজ্ঞার শেষ বা পঞ্চম যে নিয়মটা আছে, সেই নিয়মটাতে কি বলছে, কোনো পদের সংজ্ঞায় সঙ্গেয় ও সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ পরস্পর সমান হতে হবে। আমরা প্রথমেই আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে যে যৌক্তিক সংজ্ঞার এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যৌক্তিক সংজ্ঞাকে যদি আমরা ভাগ করি, তাহলে বিশ্লেষণ করি, এর মধ্যে দুটো উপাদান পাই, একটা হচ্ছে সঙ্গেয় আর একটা হচ্ছে সংজ্ঞার্থ। তোমাদের নিশ্চয়ই মনে আছে সঙ্গেয় কাকে বলছিলাম, যেই পদের সংজ্ঞা দেওয়া হচ্ছে সেই পদটাকে বলা হচ্ছিল সঙ্গেয়, আর সংজ্ঞায় যা বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সংজ্ঞার্থ। তাহলে এখানে বলা হচ্ছে কি, যে
সঙ্গীয় এবং সংজ্ঞার্থ এই দুটো পরস্পর সমান হতে হবে। কি জিনিসটা আর একটু ব্যাখ্যা করে যদি আমরা বলি, যে ধরা যাক আমি মানুষ পদটাকেই এখানে ব্যবহার করছি উদাহরণ হিসেবে। মানুষের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলছি যে মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, ঠিক আছে? তাহলে এখানে মানুষটা হচ্ছে সঙ্গেয়, আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীবটা হচ্ছে সংজ্ঞার্থ। তাহলে এই সঙ্গেয় এবং সংজ্ঞার্থের পরিমাণ সমান হতে হবে, এটাই বলা হচ্ছে পঞ্চম নিয়মে। তাহলে কি হচ্ছে, যে যতজন মানুষের কথা আমি বলছি ঠিক ততজন মানুষই হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, বা যতজন বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীবের কথা বলছি ততজনই হতে হবে মানুষ। অর্থাৎ এখানে এদিকে মানুষ, এদিকে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এই দুইটা সংখ্যাগতভাবে সমান হতে হবে। এটাই হচ্ছে পঞ্চম নিয়ম। যদি কোনো একটা কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে নিয়মটা ভুল হবে। আর যদি এইটা ভুল হয় তাহলে সেই ক্ষেত্রে এই ভুলটার নাম আমরা দিচ্ছি, এখানে দুই রকম ভুল হতে পারে যদি নিয়মটা ঠিকমতো পালন না করি। সেই এক নম্বর ভুলটা হচ্ছে অতি ব্যাপক সংজ্ঞা অনুপপত্তি, আরেকটাকে বলা হচ্ছে অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। আমি আবার বলছি, পঞ্চম নিয়মটা হচ্ছে সঙ্গেয় এবং সংজ্ঞার্থ, অর্থাৎ সংজ্ঞায় যে দুটো উপাদান আমরা পাই, এক পাশে সঙ্গেয়, যেই পদের সংজ্ঞা দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে সঙ্গেয়, আর সংজ্ঞায় যা বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সংজ্ঞার্থ। তাহলে এই সঙ্গেয় এবং সংজ্ঞার্থ এই দুইটা পদের ব্যক্তার্থ পরস্পর সমান হতে হবে। ব্যক্তার্থ মানে আমরা কি জানি, সংখ্যাগত দিক। সংখ্যার দিক থেকে সঙ্গেয় এবং সংজ্ঞার্থ যেন সমপরিমাণ হয়, এইটাই, অর্থাৎ সহজভাবে রূপান্তরযোগ্য হতে হবে। যতজন মানুষের কথা আমি বলছি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, ঠিক ততজন বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব যেন সকল মানুষের ক্ষেত্রেই, যদি সকল মানুষের ক্ষেত্রে হয় তাহলে সকল মানুষই বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হবে। যদি সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীবের কথা বলি তাহলে সেখানে সকল মানুষের কথা চলে আসবে। এইভাবে দুটা পারস্পরিকভাবে সমান হতে হবে। এই জিনিসটা যদি না ঘটে তাহলেই আমরা এই দুই ধরনের অনুপপত্তি ঘটতে দেখব। তার একটি হচ্ছে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি, আরেকটি হচ্ছে অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। তাহলে আমরা মোটামুটিভাবে যৌক্তিক সংজ্ঞার যে 5টা নিয়ম, সেই 5টা নিয়মকে জানলাম। আমরা এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার মধ্য দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। এই বিষয়টা হচ্ছে, এই যে দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি লিখছি আমি, শিরোনামটা লেখা আছে কি, যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা মানে কি, মানে আমরা এতক্ষণ ধরে গত 2টা ক্লাস মিলে আমরা আলোচনা করেছি যে যৌক্তিক সংজ্ঞার কি ক্ষমতা, প্রাসঙ্গিকতা, ব্যবহারিক দিক, প্রায়োগিক দিক, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা আসলে কথা বলেছি। যৌক্তিক সংজ্ঞা দিয়ে আমরা কি কি করতে পারি, যৌক্তিক সংজ্ঞা আমাদের কেন প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি। আর এই শেষ গুরুত্বপূর্ণ অংশটাতে আমরা জানবো যে যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে আমরা কি করতে পারি না, বা আরো সহজভাবে যদি বলি যে যৌক্তিক সংজ্ঞা কি করতে পারে না, এইটাইকেই বলা হচ্ছে যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা। তাই আমরা এখন এক এক করে একটু সংক্ষিপ্তভাবে বুঝে নেই বা দেখি যে যৌক্তিক সংজ্ঞার দ্বারা কি কি করা সম্ভব নয়। 1 নম্বরে কি বলা হচ্ছে দেখো, বৃহত্তম জাতি পরতম জাতির সংজ্ঞা দেয়া যায় না। অর্থাৎ সব থেকে উপরের যে জাতির কথা বলছি, জাতি মানুষের উপরে জীব, যার উপরে দ্রব্য, এরকম ভাবে যখন আমরা উঠতে উঠতে উপরে একদম চলে যাই, ঠিক সেই জায়গাটাতে আমরা সেই জিনিসটার সংজ্ঞা দিতে পারি না। আবার এভাবে করে নামতে 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 একদম আসন্নতম জাতি থেকে নিচে নিচে নামতে নামতে একেবারে নিচের যে স্তর সেইখানে এসেও আমরা আর সেটাকে সংজ্ঞায়িত করতে পারি না। মানে সেটা এত ক্ষুদ্র অবস্থায় চলে যায় যে সেটাকে আমরা আর সংজ্ঞাদান করতে পারি না। তো এইভাবেই বলছে, এই জন্যই বলা হচ্ছে যে বৃহত্তর জাতি আর পরতম জাতি, এই একদম সর্বোচ্চ আর সর্বনিম্ন, এই দুইটা স্তরে যৌক্তিক সংজ্ঞা কার্যকর হয় না। তারপরে আবার কি বলছে 2 নম্বরে, যে নামবাচক পদের সংজ্ঞা দেয়া যায় না। নামবাচক পদগুলো অর্থহীন চিহ্ন মাত্র, এদের মধ্যে কোনো যাত্রার্থ নেই। যেমন যে কোনো একজন মানুষের কথা যদি বলি, মানুষের নাম মামুন, একটা নাম একজনের, তো ওর নামের তো আর ওর নামটার ওই শব্দটার হয়তো অর্থ আছে, কিন্তু ওর নামের তো আর কিছু, ওকে তো আর বিশেষভাবে কোনো চিহ্নিত করা যাচ্ছে না, ওর আলাদা করে ওকে যাত্রার্থ
যাচ্ছে না। এই জন্য নামবাচক পদ যেগুলো, মানে যে মানুষের যে নাম বা বিভিন্ন ব্যক্তি বা বস্তুর যে নামগুলো, এই যে ফুলের নাম বলছি আমরা গোলাপ, বা নদীর নাম বুড়িগঙ্গা, বা একটা দেশের নাম, বা এরকম সব বিষয়গুলো যেগুলো নামবাচক পদ যেগুলোকে আমরা জানি, সেই বিষয়গুলোকে আমরা সংজ্ঞায়িত করতে পারি না। তাহলে এইটা হচ্ছে আরেকটা সংজ্ঞার ব্যর্থতা বলতে পারি আর কি। আবার কি বলছে, একক ব্যক্তি বা বস্তু বিশেষের সংজ্ঞা দেয়া যায় না। একক ব্যক্তি বা বস্তু, যেমন আপেলটা, এই আপেলটার সংজ্ঞা একটা একটা আপেল বা একটা শাড়ি বা একটা ফুল, এইরকম ভাবে একক ব্যক্তি বা বস্তু সংজ্ঞা দেয়া যায় না। এটা একটা সংজ্ঞার সমস্যা, বা সমস্যা বলা যাবে না, মানে সংজ্ঞার সীমাবদ্ধতা। বা আরেকটা বলছে কি, বিশিষ্ট গুণবাচক পদেরও সংজ্ঞা দেওয়া যায় না। বিশিষ্ট গুণবাচক পদ মানে এই যে আমি সাহসী, এই যে কোনো একটা বস্তু ত্রিকোণ, গোলাকৃতি, চারকোনা, বা এই যে এরকম বিষয়গুলো, এই নীল আকাশ, এগুলো সব তো গুণবাচক পদ। এই বিশিষ্ট গুণবাচক এই পদগুলোকেও আমরা সংজ্ঞায়িত করা যায় না। আমরা শুধু এগুলোকে বর্ণনা করতে পারবো, বিশ্লেষণ করতে পারবো, কিন্তু সংজ্ঞা দেওয়া মুশকিল। এই হচ্ছে সংজ্ঞার ক্ষেত্রে বলা হচ্ছে এটা। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে কি, মনের মৌলিক গুণসমূহের সংজ্ঞা দেওয়া যায় না। যেমন এই যে আমাদের যে কষ্ট, দুঃখ, আনন্দ, বেদনা, ভালোবাসা, এই বিষয়গুলোকে সংজ্ঞায়িত করা যায় না। কেমন ভাবে? এখন আমার খুব কষ্ট পাইছি আমি কোনো একটা ঘটনার কারণে, এই কতটুকু কষ্ট পাইছি, এই কষ্টটাকে কি আমি সংজ্ঞায়িত করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো? পারবো না। বা আমি এই বাংলাদেশ টিম জিতছে আজকে, খুব মজা লাগছে, খুব আনন্দ পাইছি, এই যে আনন্দটা, এই আনন্দটাকে কি আমি ওজন করতে পারবো বা সংজ্ঞায়িত করতে পারবো? পারবো না। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপারটা, যে সংজ্ঞার সীমাবদ্ধতার মধ্যে পড়ছে। এই কারণেই বলছি যে মনের মৌলিক গুণসমূহের সংজ্ঞা দেওয়া যায় না। তারপরে আরো কিছু বিষয় আছে, যে বলছে কি, অনন্য সাধারণ সত্তার সংজ্ঞা দান সম্ভব নয়। যেমন কিছু কিছু বিষয় আছে, যেমন দেশ, কাল, আত্মা, ঈশ্বর, মন, এই যে বিষয়গুলো আছে, এগুলো আছে, আমরা অস্তিত্ব স্বীকার করছি, কিন্তু এগুলো দেশ কালের ঊর্ধ্বে, এগুলো আমাদের মানে যেটাকে আমরা মেটাফিজিক্যাল বিষয় যেটাকে বলা হয়, অধিবিদ্যক যে বিষয়গুলো, যেগুলোকে আমরা আমাদের মানে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্য দিয়ে যেগুলোকে আমরা পাই না, কিন্তু তারপরেও এগুলোর অস্তিত্বকে আমরা স্বীকার করি। এই যে বিষয়গুলো, এই ধরনের বিষয়গুলোকেও যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে সংজ্ঞায়িত করা সম্ভব নয়। সেটাই হচ্ছে সংজ্ঞার সীমাবদ্ধতা। আরেকটা শেষ সংজ্ঞার সীমাবদ্ধতার ক্ষেত্রে বলা যেতে পারে এরকম, যে এই যে স্বতঃসিদ্ধ বা পরম নিয়মের সংজ্ঞা দান সম্ভব নয়। যেমন এই যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নীতি, এগুলোকে আমরা বিশ্লেষণ করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো জিনিসগুলোকে, কিন্তু এগুলোকে সংজ্ঞায়িত করাটা একটু মানে জটিল, করা সম্ভব নয়। কারণ এগুলো সব পরম ও মৌলিক নিয়ম, অর্থাৎ মৌলিক যে বিষয়গুলো, সেগুলোকে সংজ্ঞায়িত করা সম্ভব নয়। এগুলোকে একটা ছোট নিয়মকে বড় নিয়মের মধ্যে আনা যায়, বা বড় নিয়মকে ছোট নিয়মের অন্তর্গত করা যায়, সেই রকম করা যেতে পারে, কিন্তু সংজ্ঞা দেয়াটা খুব ঝুঁকিপূর্ণ এবং সম্ভব নয় অনেক ক্ষেত্রে। এই হচ্ছে যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা। তাহলে মোটামুটি আমরা এই যৌক্তিক সংজ্ঞা নিয়ে যে দুটো ক্লাস পরপর আলোচনা হলো, এই আলোচনায় আমরা দেখলাম যে যৌক্তিক সংজ্ঞার যাবতীয় বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা মোটামুটি ভাবে আলোচনা করেছি। পরবর্তীতে আরেকটা ক্লাস আমি নিব, যেই ক্লাসটাতে শুধুমাত্র এই যৌক্তিক সংজ্ঞার নিয়মগুলো না মানলে যে ভুলগুলো হচ্ছে, সেই ভুলগুলোর নিয়েই একটা ক্লাস হবে। যেহেতু অনেক অনুপপত্তি আছে এখানে, এবং এগুলো খুব পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আমাকে বলতে হবে, এটাতে একটু সময়ের প্রয়োজন। সেই কারণে আমরা পরবর্তী ক্লাসে, অন্য একটা ক্লাসে, এই যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি সমূহ, এই শিরোনামে একটি ক্লাস আমরা পরবর্তীতে নিব। তাহলে আজকে আমরা যৌক্তিক সংজ্ঞার যে ক্লাস, প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস, দুইটা পর্বে ভাগ করেছিলাম। এই আজকে হচ্ছে এই পর্বের সমাপ্তি, অর্থাৎ দুটো পর্ব শেষ হয়ে আমরা যৌক্তিক সংজ্ঞা চ্যাপ্টারটা মোটামুটি ভাবে বলা যেতে পারে কমপ্লিট হয়ে গেল। পরবর্তীতে অন্য একটা বিষয় নিয়ে অবশ্যই আবার দেখা হবে। তাহলে তোমরা ভালো থেকো, সকলকে ধন্যবাদ।